গল্প অগ্নিকন্যা। কালো রিপোর্টের শীতল স্পর্শ। জীবনের সব রং যেন এক লহমায় মুছে গিয়েছিল সেদিন। যেদিন সুমনের, আমার স্বামী, হাতে ধরানো হয়েছিল চিকিৎসকের সেই ঠান্ডা নিরেট রিপোর্টটি। শব্দগুলো ছিল কঠিন, কার্সিনোমা স্টেজ 3, যা কেবল একটি রোগ নয়, ছিল এক আগ্নেয়গিরির পূর্বাভাস। এই প্রতিবেদন কেবল সুমনের শরীরের একটি অংশকে আক্রমণ করেনি, শায়লা ও সুমনের যৌথ ভবিষ্যতের প্রতিটি স্বপ্ন, প্রতিটি আকাঙ্ক্ষা আর ভালোবাসার আলোয় কেউ যেন গ্রাস করে নিতে শুরু করেছিল। সুমনের মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু শায়লা সেদিনও নিজেকে ভেঙে পড়তে দেয়নি। স্বামীর কাঁধে হাত রেখে সে ফিসফিস করে বলেছিল, আমরা লড়ব, তুমি লড়বে, আর আমি তোমার পাশে থাকব, শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত। সেই শেষ দিনটি যে কত দূর তা শায়লার জানা ছিল না, কিন্তু সেদিন সে প্রতিজ্ঞা করেছিল, তাদের ভালোবাসার কাছে কোনো রোগী বড় হতে পারবে না। তবে রোগের আঘাতের চেয়েও দ্রুত এবং মারাত্মক আঘাত আসে সমাজের কাছ থেকে। প্রথম কয়েকদিন আত্মীয় স্বজনেরা ফোন করেছিল, দরদ দেখিয়েছিল, কিন্তু যখনই চিকিৎসার বিপুল খরচ এবং সুমনের বাঁচার অনিশ্চয়তা প্রকট হতে শুরু করল, তখনই তাদের ব্যস্ততা বেড়ে গেল, ফোন ধরা কমে গেল, বাড়িতে আসা বন্ধ হলো, আর তাদের উপস্থিতি পরিণত হলো কেবল দূর দূরান্তের অস্পষ্ট খবরে। শায়লা দেখল, তাদের সামাজিক বৃত্তটি সংকুচিত হয়ে আসছে। একদা যাদের সাথে তার নিত্য ওঠা বসা ছিল, তারা এখন রাস্তা বদলে হাঁটে, যেন ক্যান্সার একটি সংক্রামক ব্যাধি, যা শুধু রোগীকে নয়, রোগীর পরিবারকেও অসুচি করে দেয়। এই একাকিত্ব শায়লার ভেতরের ক্রোধকে নয়, বরং তার আত্মমর্যাদাকে ধীরে ধীরে শানিত করছিল। ভাই ভাবির মুখোশ উন্মোচন। সবচেয়ে বড় প্রত্যাঘাত আসে তার নিজের রক্ত, তার বড় ভাই নীরাজ এবং তার স্ত্রী রূপালী, ভাবি, এর কাছ থেকে। শায়লা ভেবেছিল, সমস্ত পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও ভাই তাকে অন্তত মানসিক সমর্থনটুকু দেবে। কিন্তু বাস্তবে যা ঘটল, তা শায়লার কল্পনার থেকেও বেশি নির্মম ছিল। এক শনিবার বিকেলে শায়লা ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছিল। সেদিনের মতো আর কখনো সে নিজেকে এত অসহায়, এত অর্থহীন মনে করেনি। হাতে ছিল চিকিৎসার সামান্য কিছু কাগজপত্র আর মনে ছিল হাজারো উদ্বেগ। নীরাজ ও রূপালী তখন লিভিং রুমে বসে টিভি দেখছিল। তাদের চোখে মুখে জীবনের স্বাভাবিক আলস্য ও স্বাচ্ছন্দ্য, যা শায়লার জীবনের বর্তমান ঝড় থেকে বহু দূরে। শায়লা ভেতরে প্রবেশ করতেই রূপালী ভ্রু কুঁচকে তাকাল, যেন শায়লার আগমন তাদের বিনোদনে ব্যাঘাত ঘটিয়েছে। শায়লা আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখের বাঁধ ভেঙে গেল। তোমরা আমাকে $1,2,000 দাও ভাইয়া। কাঁদতে কাঁদতে শায়লার গলা ভেঙে যাচ্ছিল। আমি চিকিৎসাটা অন্তত চালিয়ে যাই, মাঝপথে যদি চিকিৎসাটা থামিয়ে দেই, তাহলে ও চিকিৎসার অভাবে মারা যাবে। কথাটা শেষ হতেই রূপালী টিভি থেকে চোখ না সরিয়েই সেই নির্মম বাক্যটি ছুড়ে দিল, যা কেবল শায়লার কান নয়, তার আত্মাকেও বিধে দিয়েছিল, সে তুমি চিকিৎসা করালেও মরে যাবে। ক্যান্সারের রোগী ভালো হয় নাকি? আজ বাদে কাল এমনিতেই মরে যাবে। শব্দগুলো শায়লার কানে বোমার মতো ফাটল। সে স্তম্ভিত হয়ে রূপালীর মুখের দিকে তাকিয়ে রইল। এমন নিরেট, নিষ্ঠুর কথা একজন মানুষ কিভাবে বলতে পারে? একজন নিকটাত্মীয় কিভাবে মৃত্যুর মুখে থাকা একজনের প্রতি সামান্য সহানুভূতিও দেখাতে পারে না? এরপর ভাই নীরাজ রূপালীর সুরে সুর মেলাল। সে বলল, তোর ভাবি ঠিক কথাই বলেছে। অনেক তো টাকা নষ্ট করলি, আর কত করবি? তার চেয়ে বরং যে দিন বাঁচে সে কয়দিন আরামে বাঁচতে দে। চিকিৎসা নামক যন্ত্রণা দিস না আর। শায়লা বুঝতে পারল,
এটা শুধু অর্থের অভাব নয়, এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত, সম্পর্কের দায় ঝেড়ে ফেলার সিদ্ধান্ত। তার ভেতরের অভিমান, কষ্ট এবং রাগ এক অদ্ভুত শান্তিতে পরিণত হল। সে চোখের জল মুছে নীরজের দিকে স্থির দৃষ্টিতে তাকাল। তুমি কি আমায় টাকাটা দিতে পারবে? শায়লার কণ্ঠস্বর ছিল শান্ত, যেন সে একটি কঠিন সত্য যাচাই করছে। নীরজ উত্তর দেওয়ার আগেই রূপালী তাকে তীক্ষ্ণ চোখে ইশারা করল। নীরজ যেন রূপালীর হাতের পুতুল। সে উঠে অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে নীরজ ফিরে এল। তার মুখটা অপরাধবোধে মলিন। দেখ শায়লা, আমার কাছে কোনো টাকা নেই, তবে তোর ভাবির কাছে আছে। ওর ভাই নাকি ওকে 5 লাখ টাকা দিয়েছিল। তোর ভাবি বলছিল বাসার সামনে যে জমিটা বাবা তোর নামে লিখে দিয়েছিল, সেটা যদি তুই তোর ভাবির নামে লিখে দিস, তাহলে তোকে 5 লাখ টাকা দিয়ে দিবে। এমনিতে এই জমির দাম 4 লাখ টাকার বেশি হবে না। জমি বাবার দেওয়া একমাত্র স্মৃতি। তারা তার স্বামীর জীবনের বিনিময়ে সেই জমি হাতিয়ে নিতে চাইছে, তাও আবার মিথ্যা মূল্য বলে। শায়লা মুচকি হাসল। সেই হাসি নীরজ বা রূপালী কেউই বুঝতে পারল না। সেটা ছিল হতাশার হাসি নয়, তা ছিল এক ঠান্ডা, তীক্ষ্ণ বুদ্ধির হাসি। দেখলে ভাইয়া, শায়লা বলল, ভাবির ভাই কত ভালো। বোনকে ভালোবেসে এমনি এমনি 5 লাখ টাকা দিয়েছে, আর তুমি তোমার বোনের এই বিপদের সময় 2 লাখ টাকা দিতে পারছো না? নীরজ নিরুত্তর, মাথা নিচু। শায়লা আর দেরি করল না। সে বুঝতে পারল, দর কষাকষি বা বিতর্কে কোনো লাভ নেই। তার ভাই ভাবির কাছে সম্পর্ক নয়, সম্পত্তির মূল্য অনেক বেশি। সে নিঃশব্দে ফ্ল্যাট থেকে বেরিয়ে এল। পথে সুমি আন্টিও নতুন দৃঢ়তা। সিঁড়ি দিয়ে নামার পথে দেখা হলো সুমি আন্টির সাথে। আন্টি তাকে দেখেই দীর্ঘশ্বাস ফেললেন। তোমার জন্য আমার খুব খারাপ লাগে গো মা। আন্টি আফসোসের সুর টেনে বললেন, এই অল্প বয়সেই বিধবা হয়ে যাবে। আমি বলি কি মা, এই রোগা জামাইয়ের সাথে থেকে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট না করে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করে নাও। শায়লা কিছুক্ষণ উনাকে দেখল। এই সমাজে মানুষের কষ্টের রূপ বদলে যায়। কেউ আসে লোভ নিয়ে, কেউ আসে অযাচিত উপদেশ নিয়ে। শায়লার বলার ভাষা ছিল না, তাই সে শুধু মাথা নেড়ে নীরবে চলে গেল। তার মনে তখন 3টি ছবি ভাসছে, সুযোগ সন্ধানী ভাই ভাবি, নির্মম সুমি আন্টি, আর বিছানায় শুয়ে থাকা অসহায় স্বামী সুমন। কিন্তু এই আঘাতগুলি তাকে দুর্বল করল না, বরং তার ভেতরের সাহসকে জাগিয়ে তুলল। শায়লা প্রতিজ্ঞা করল সে কারো সহানুভূতি বা সাহায্যের ওপর নির্ভর করবে না। সে তার স্বামীর জীবন বাঁচাবে, আর যারা তাকে আঘাত করেছে তাদের প্রাপ্য জবাব দেবে, বুদ্ধি ও আত্মমর্যাদার সাথে। সেদিন রাতেই শায়লা একজন সম্পত্তি এজেন্টের সাথে যোগাযোগ করল। সে জানত নীরজ ও রূপালী যে জমির দাম 4 লাখ বলেছে, তার প্রকৃত বাজার মূল্য আরও অনেক বেশি। শায়লা সেই এজেন্টকে জমিটির প্রকৃত মূল্য জানতে চাইল এবং দ্রুততম সময়ে বিক্রি করার ব্যবস্থা করতে বলল। এই যুদ্ধ এখন শুধু সুমনের ক্যান্সার নয়, এটা শায়লার আত্মমর্যাদার যুদ্ধ। ভাই নীরজ এবং ভাবি রূপালীর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সময় শায়লার শরীরে কোনো ক্লান্তি ছিল না, ছিল না কোনো তাপ। তার হৃদয়ে তখন কেবল একটি ইস্পাত কঠিন সংকল্প, স্বামীকে বাঁচানো। কিন্তু এই সংকল্প পূরণের প্রথম ধাপ হল অর্থের সংস্থান, আর সেই অর্থের উৎস হল বাবার স্মৃতি। যে জমিটুকু ভাই ভাবি কেড়ে নিতে চেয়েছিল মাত্র 4 লাখ টাকার বিনিময়ে। শায়লা ভালো করেই জানত, ঢাকা শহরের উপকণ্ঠে থাকা ওই জমির দাম 4 লাখ টাকা হওয়ার প্রশ্নই ওঠে না। নীরজ ও রূপালী তাকে ঠকানোর চেষ্টা করেছিল,
আর সেই ফাঁদেই শায়লা তাদের আঘাত করার সুযোগ খুঁজে পেল। আপনজনের কাছ থেকে ঠকার চেয়ে পর মানুষের কাছ থেকে ঠকা ভালো, এই নির্মম সত্য সেদিন শায়লার কাছে এক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছিল। সেই রাতেই শায়লা একজন পেশাদার জমি এজেন্টের সাথে যোগাযোগ করল। এজেন্টকে সে স্পষ্ট জানালো তার জমিটি সর্বোচ্চ দামে, কিন্তু দ্রুততম সময়ে বিক্রি করতে হবে। এজেন্টকে সে নিশ্চিত করল কমিশন নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু লেনদেন হতে হবে গোপন এবং স্বচ্ছ। পরের দুদিনের মধ্যে শায়লা চমকে গেল। এজেন্ট জানালো তাদের এলাকায় জমির দাম কল্পনার চেয়েও বেশি বেড়েছে। তার জমির বাজার মূল্য 15 লক্ষ টাকারও উপরে। শায়লা স্থির করে নিল সে এই জমি 15 লাখে বিক্রি করবে না, কিন্তু এমন দামে বিক্রি করবে যাতে ভাই ভাবির লোভের চোখে জল আসে। সে একজন সাধারণ ক্রেতাকে খুঁজে বের করল যে 7 লাখ টাকা দিতে রাজি। এই 7 লাখ টাকা, যা ভাই ভাবির প্রস্তাবিত 5 লাখের চেয়ে বেশি, কিন্তু জমির প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম। শায়লার কাছে ছিল একটি নীরব আঘাতের প্রতীক। আপনজনরা যখন কঠিন সময়ে তার জীবন কেড়ে নিতে চাইল, তখন একজন অপরিচিত মানুষ তাকে সামান্য হলেও বেশি দিয়ে সাহায্য করল। শায়লা এই বিক্রয়লব্ধ অর্থকে সুমনের চিকিৎসার প্রাথমিক ধাপ হিসেবে দেখল। সুমি আন্টির অনুশোচনা। ফার্মেসি থেকে সুমনের জন্য জরুরি কিছু ওষুধ কিনে ফিরছিল শায়লা। মন তখন স্থির, কিন্তু শরীরের প্রতিটি শিরায় চাপা উত্তেজনা। তখনই রাস্তায় দেখা সুমি আন্টির সাথে। আন্টি শায়লাকে দেখে এবার আর টিটকারি বা অযাচিত উপদেশ দিতে পারলেন না, বরং তার চোখে ছিল এক গভীর বিষাদের ছায়া। তিনি যেন শায়লার আগের দিনের নীরবতাকে নিজের মনের মধ্যে বিশ্লেষণ করেছেন। শায়লা মা, সুমি আন্টি কুণ্ঠিত স্বরে ডাকলেন, তোমাকে আমার সেদিন এমন কথা বলা উচিত হয়নি। শায়লা শান্ত চোখে আন্টির দিকে তাকালো। তার মনে হলো এই মানুষটিও সমাজের অন্য 10 জনের মতো, যারা অন্যের বিপদে নিজের জীবনের অভিজ্ঞতার কথা ভুলে যায়। শায়লা মৃদু হেসে আন্টিকে বলল, আন্টি, শুনেছি আপনার বিয়ের 6 বছর পর আপনার স্বামী মারা যান। তারপরও আপনি সেই স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পড়ে আর বিয়ে করেননি। সেই আপনি আমায় কোন মুখে বলেন আমার অসুস্থ জীবিত স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করতে? কথাগুলো যেন সুমি আন্টির আত্মসম্মানবোধে তীব্র আঘাত হানল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। নিজের জীবনের সিদ্ধান্ত আর অন্যের জীবন নিয়ে তার দেওয়া উপদেশের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, তা শায়লার কয়েকটি কথায় স্পষ্ট হয়ে গেল। সুমি আন্টি মাথা নিচু করে কেঁদে ফেললেন, ক্ষমা করে দাও মা। আমি তোমার মনের কষ্টটা বুঝিনি। সবাই যা বলে আমিও সেই স্রোতে গা ভাসিয়েছিলাম। আমার নিজের জীবনটা তো আমি দেখেছি, স্বামী চলে গেলে কেমন একা হয়ে যেতে হয়। কিন্তু তুমি তো লড়ছ, তোমরা লড়ছ। শায়লা আর কিছু বলল না। সুমি আন্টির অনুশোচনা আন্তরিক ছিল কিনা তা নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। শায়লা কেবল এইটুকুই বোঝাতে চেয়েছিল, অন্যের জীবনে নাক গলানোর আগে নিজের ভেতরের মানবতা ও মূল্যবোধের বিচার করা উচিত। শায়লা নীরবে সেখান থেকে চলে গেল। এবার তার গন্তব্য ছিল ভাইয়ের ফ্ল্যাট, তার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার মঞ্চ। চরম বিশ্বাসঘাতকতার প্রতিদান। পরের দিন দুপুরে শায়লা জমি ক্রেতা লোকটিকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় গেল। জমির আসল কাগজগুলো নীরাজের কাছেই ছিল। শায়লা যখন দরজায় নক করল, তখন নীরাজ আর রূপালী অবাক হয়ে তাকালো। তাদের চোখে ছিল সেই পুরনো কৌতূহল, শায়লা কেন এত দ্রুত আবার ফিরে এল? ভাইয়া, আমার জমির কাগজগুলো একটু দাও তো, শায়লা সহজ স্বরে বলল। নীরাজ বেশ অবাক হল। এই জমির কাগজ দিয়ে তুই কি করবি?
শায়লা শান্তভাবে তার পাশে থাকা লোকটিকে দেখিয়ে বলল, জমিটা উনার কাছে বিক্রি করে দিয়েছি। তুমি বলেছিলে এই জমির দাম 4 লাখ টাকার বেশি হবে না, কিন্তু এই লোক 7 লাখ টাকা দিতে রাজি হলো, তাই উনার কাছে বিক্রি করে দিলাম। ঘরে এক মুহূর্তে যেন পিন পতন নীরবতা নেমে এল। রূপালী সোফার ওপর থেকে দ্রুত উঠে দাঁড়ালো, যেন কোনো অপ্রত্যাশিত আঘাত লেগেছে তার গায়ে। কিন্তু নীরজের প্রতিক্রিয়া ছিল আরো তীব্র। সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। তার কণ্ঠস্বরে স্পষ্ট হলো অবিশ্বাস আর ক্রোধ। তোর মাথা খারাপ? এই জমির বর্তমান দাম 15 লাখ টাকার উপরে, আর তুই 7 লাখ টাকায় বিক্রি করে দিয়েছিস? তুই বুঝতে পারছিস তুই কত টাকা ঠকেছিস? নীরজের মুখে 15 লাখ টাকার কথা শুনে শায়লার ঠোঁটে সেই পুরনো মুচকি হাসি ফিরে এল, যা ছিল বিজয়ের হাসি। তার ভাই ভাবি যখন লোভের বশবর্তী হয়ে তাকে ঠকানোর চেষ্টা করছিল, তখন তারা ভুলে গিয়েছিল সেই ঠকানোটা শুধু সম্পত্তির ছিল না, ছিল একটি জীবনের। শায়লা হাসতে হাসতে ভাই নীরজকে বলল, আপন মানুষের কাছ থেকে ঠকার চেয়ে পর মানুষের কাছ থেকে ঠকা ভালো না? তুমি যদি এই বিপদে আমার পাশে একটু দাঁড়াতে, তাহলে এই জমি আমি এমনিতেই তোমায় দিয়ে দিতাম। আমার সাথে তোমার অভিনয় করার কোনো প্রয়োজন পড়তো না। এই কথাগুলো নীরজের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বুঝল, সে শুধু তার বোনের বিশ্বাসই হারায়নি, 15 লাখ টাকার একটি সম্পত্তিও হাতছাড়া করেছে। তার লোভ থেকে দ্বিগুণ ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। শায়লা এবার রূপালীর দিকে ফিরল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল করুণা। ভাবি, শায়লা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার স্বামীর জায়গায় আজ যদি তোমার স্বামীর এমন অসুখ হতো, তাহলে তুমি পারতে স্বামীর চিকিৎসা না করিয়ে চুপচাপ বসে থাকতে? রূপালী কোনো জবাব দিতে পারল না। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। নীরজ আর রূপালী দুজনেই মাথা নিচু করে রইল। তারা সেদিন শুধু অর্থের ক্ষতিই করেনি, শায়লার কাছে তাদের অবশিষ্ট সম্মানটুকুও হারিয়েছিল। শায়লা জমির কাগজপত্র নিয়ে লোকটির সাথে বেরিয়ে এল। এই 7 লাখ টাকা এখন সুমনের জীবনের ভিত্তি। প্রথম লড়াইয়ের প্রস্তুতি। বাসায় ফিরে সুমনকে সেদিনের ঘটনা কিছুই বলল না শায়লা। সুমন বিছানায় দুর্বল শরীরে শুয়েছিল। তার চোখে ছিল শায়লার জন্য উদ্বেগ। তুমি কি কোনো চিন্তা করছো শায়লা? সুমন ফিসফিস করে জিজ্ঞেস করল। যদি না পারো, জোর করো না। আমি জানি। চুপ। শায়লা সুমনের ঠোঁটে আঙুল দিয়ে বলল, তুমি কি ভাবছ তোমার শায়লা এত সহজে হার মানবে? আমরা ডাক্তার রাব্বানির সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছি। আমাদের হাতে টাকা এসেছে, যা দিয়ে আমরা প্রথম ধাপের চিকিৎসা শুরু করব। সুমন তার স্ত্রীর চোখের দিকে তাকাল। সেই চোখে সে কোনো ভয় দেখল না, দেখল এক অদম্য শক্তি। শায়লা তার স্বামীর কাছে ছিল এক অভয়ারণ্য। শায়লা 7 লাখ টাকা চিকিৎসার জন্য আলাদা করে রাখল। প্রথম ধাপের কেমোথেরাপির জন্য প্রায় 1.5 লাখ টাকা প্রয়োজন। শায়লা জানে এই পথ দীর্ঘ এবং বন্ধুর, এবং তাকে আরও অনেক অর্থ সংগ্রহ করতে হবে। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার এই 7 লাখ টাকা নয়, ছিল তার স্বামীর প্রতি তার ভালোবাসা এবং নিজের ওপর তার বিশ্বাস। পরের দিনই শায়লা ডাক্তার রাব্বানি চেম্বারে গেলেন, যিনি তার অভিজ্ঞতার জন্য সুপরিচিত। ডাক্তার রাব্বানি শায়লার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তার দৃঢ়তা দেখে মুগ্ধ হলেন। শুনে ভালো লাগল। আপনি ভেঙে পড়েননি, ডাক্তার রাব্বানি বললেন। আপনার স্বামীর জন্য শুধু ওষুধ নয়, আপনার মনোবলও খুব জরুরি। তবে মনে রাখবেন, স্টেজ 3 ক্যান্সার একটি দীর্ঘ এবং ব্যয়বহুল লড়াই। কিন্তু আমি আশাবাদী,
আমরা সফল হতে পারি। শায়লা তার হাত ধরে কেঁপে উঠল। ডাক্তার, আপনি শুধু চিকিৎসা করুন, আমি টাকা জোগাড় করব। ডাক্তার রাব্বানী মৃদু হাসলেন। শায়লার চোখে তিনি দেখছিলেন এক অগ্নিকন্যাকে, যে তার ভালোবাসার জীবন বাঁচাতে সমাজের সমস্ত আবর্জনা পুড়িয়ে দিতে প্রস্তুত। নতুন ডাক্তার, নতুন আশার আলো। ঝড়ের পর শায়লার জীবনে এখন একমাত্র লক্ষ্য ছিল সুমনের চিকিৎসা। 7 লাখ টাকা তার হাতে থাকলেও ডাক্তার রাব্বানীর কথাগুলো শায়লার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, এটি একটি দীর্ঘ এবং ব্যয়বহুল লড়াই। শায়লা জানে, এই টাকা প্রথম কয়েক মাসের খরচ যোগাবে, কিন্তু সুমনের সুস্থ হওয়ার পথ আরও অনেক দূরে। ডাক্তার রাব্বানী ছিলেন এক অত্যন্ত অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক। তিনি শায়লার সংগ্রামের গল্প শুনেছিলেন এবং তার দৃঢ়তাকে সম্মান করেছিলেন। চেম্বারে সেদিনও শায়লা যখন সুমনের মেডিকেল ফাইলগুলো গুছিয়ে রাখছিল, ডাক্তার রাব্বানী তখন তাকে মানসিক শক্তি যোগাচ্ছিলেন। শায়লা দেবী, ডাক্তার রাব্বানী বললেন, ক্যান্সার চিকিৎসা শুধু ওষুধের মাধ্যমে হয় না, এটি রোগীর মনোবল এবং তার পাশে থাকা মানুষের ভালোবাসার ওপরও নির্ভরশীল। আপনার স্বামী ভাগ্যবান যে আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়েছেন। শায়লা সামান্য হেসেছিল। আমার ভালোবাসা ওকে বাঁচাতে পারবে কিনা জানি না ডাক্তার, তবে আমার চেষ্টা শেষ হবে না। শুধু আপনি পথ দেখান। ডাক্তার রাব্বানী সুমনের কেমোথেরাপি শুরু করার সিদ্ধান্ত নিলেন। এটি ছিল চিকিৎসার সবচেয়ে কঠিন অংশ, শুধু রোগের বিরুদ্ধে লড়াই নয়, পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গেও লড়াই। প্রথম কেমোর দিন হাসপাতাল জুড়ে এক চাপা উত্তেজনা ছিল। শায়লা সুমনের হাত ধরে বসে রইল। কেমোর সূচ যখন সুমনের শরীরে প্রবেশ করল, শায়লার মনে হলো যেন তার হৃদয়ে সেই সূচ বিঁধছে। সুমন দুর্বল স্বরে বলেছিল, আমার ভয় করছে শায়লা। শায়লা সুমনের হাতের ওপর নিজের হাত চেপে ধরেছিল। ভয় নেই, তুমি শুধু ভাবো, এই ওষুধগুলো তোমার ভেতরের সব খারাপ জিনিস পুড়িয়ে দিচ্ছে। 1-2 দিন কষ্ট হবে, তারপর আমরা আবার হাঁটার চেষ্টা করব। আমি আছি তো। সুমন হয়তো তখন শায়লার কথায় পুরোপুরি ভরসা খুঁজে পাচ্ছিল না, কিন্তু শায়লার উপস্থিতি তার জন্য ছিল অক্সিজেন। চাকরির খোঁজে এক নারীর সংগ্রাম। চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই শায়লা একটি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হল, অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। প্রতিবার কেমো, রক্ত পরীক্ষা, স্ক্যান এবং ওষুধের জন্য যে বিপুল অর্থ খরচ হচ্ছিল, তা 7 লাখ টাকার সঞ্চয়কে দ্রুত শেষ করে দিচ্ছিল। শায়লা বুঝতে পারল, তাকে এখন শুধুমাত্র সঞ্চয়ের ওপর নির্ভর করে থাকলে চলবে না, তাকে সক্রিয়ভাবে উপার্জনের পথ খুঁজতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কে তাকে চাকরি দেবে? তার স্বামীর ক্যান্সার, যা তার অনুপস্থিতির কারণ হতে পারে, এই কথা কেউই জানতে চাইবে না। সমাজের চোখে সে এখন কেবলই এক সমস্যা। শায়লা তার শিক্ষাগত যোগ্যতা, বাংলা সাহিত্যে মাস্টার্স, কাজে লাগানোর চেষ্টা করল। সে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে শুরু করল। কিন্তু সর্বত্রই সেই একই প্রশ্ন, আপনি কি অফিসের জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন? আপনার পরিবারের স্বাস্থ্যগত অবস্থা কেমন? একবার একটি বেসরকারি স্কুল ইন্টারভিউতে শায়লাকে সরাসরি প্রশ্ন করা হলো, আপনার স্বামীর কঠিন অসুখের কথা আমরা শুনেছি। যদি মাঝে মধ্যে আপনাকে হাসপাতালে ছুটতে হয়, তবে আমরা শিক্ষকতার মতো একটি গুরুত্বপূর্ণ পদে আপনাকে কি করে সুযোগ দেব? শায়লা সেদিন কেঁদে ফেলেনি, কিন্তু তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। সে শান্তভাবে উত্তর দিয়েছিল, স্যার, আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো কাজ করতে পারি, যদি আমি নিশ্চিত করি যে আমার ক্লাস নষ্ট হবে না।
তবে আমার ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য কেন আপনারা আমাকে অযোগ্য মনে করছেন? এই পৃথিবীতে কি শুধু সুস্থ মানুষেরই বাঁচার অধিকার আছে? স্কুলের প্রধান শিক্ষক সেদিন শায়লাকে চাকরি দেননি। তবে শায়লার দৃঢ়তা তাকে ভাবিয়েছিল। অবশেষে বহু খোঁজাখুঁজির পর শায়লা একটি প্রকাশনা সংস্থার অংশকালীন প্রুফ রিডিংয়ের কাজ পেল। কাজটি ছিল মূলত ঘরে বসে বইয়ের পাণ্ডুলিপি দেখে ভুল সংশোধন করা। বেতন খুব বেশি ছিল না, মাসিক 15,000 টাকা, কিন্তু এটা ছিল শায়লার প্রথম উপার্জনের পথ। শায়লার জীবন তখন এক কঠিন রুটিনে বাধা পড়ল। সকালে সুমনের যত্ন নেওয়া, ওষুধ খাওয়ানো, দুপুরে প্রকাশনার কাজ করা, বিকেলে হাসপাতাল যাওয়া এবং রাতে জেগে সুমনের শারীরিক কষ্ট কমার জন্য অপেক্ষা করা। কেমোর আঘাত এবং রাতের নিস্তব্ধতা। কেমোথেরাপির প্রথম ধাক্কাটা ছিল ভীষণ কঠিন। সুমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। বমি ভাব, খাওয়ায় অরুচি এবং চুল ঝরে যাওয়া, এই সবই শায়লাকে দেখতে হচ্ছিল। সবচেয়ে কষ্টকর ছিল সুমনের মানসিক যন্ত্রণা। সে আয়নায় নিজেকে দেখত আর ভেঙে পড়ত। এক রাতে সুমন হঠাৎ শায়লার হাত ধরে কাঁদতে শুরু করল। আমার আর ভালো লাগছে না শায়লা। কেন আমি তোমাকে কষ্ট দিচ্ছি? তুমি কেন এই রোগা জীর্ণ মানুষটার জন্য এত ত্যাগ স্বীকার করছো? সবাই তো ঠিকই বলেছিল আমি আর বাঁচব না। তুমি আমাকে ছেড়ে দাও শায়লা, তুমি নিজের জীবনটা বাঁচাও। সুমন তার জীবনের প্রতি সব আশা যেন ছেড়ে দিয়েছিল। শায়লা তখন সুমনকে জড়িয়ে ধরল। সে ফিসফিস করে বলল, শোনো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না। তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছ। আর তুমি কি জানো? তুমি একা নও। তোমার ভেতরের কোষগুলো লড়াই করছে। আর আমি বাইরে থেকে করছি। আমি তোমায় কেন ছেড়ে দেব? তুমি তো আমার জীবন। আর সবাই কি বলেছে তা ভুলে যাও। আমি জানি তুমি লড়াকু। তুমি হার মানতে পারো না। শায়লা তারপর তার ভাই ভাবির সেই নির্দয় কথাগুলো সুমনকে বলল না। কিন্তু তার ভেতরের প্রতিজ্ঞা আরো শক্তিশালী হলো। সে শুধু সুমনকে বাঁচাবে না, সে সমাজকে দেখিয়ে দেবে ভালোবাসা এবং দৃঢ়তা কতটা শক্তিশালী হতে পারে। সেই রাতে সুমনের মাথায় হাত বুলিয়ে শায়লা একটি পুরনো বাংলা কবিতা আবৃত্তি করেছিল, যা তাদের কলেজ জীবনের প্রিয় কবিতা ছিল। ধীরে ধীরে সুমন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। শায়লা জেগে রইল। তার চোখের সামনে তখন স্পষ্ট দুটি লক্ষ্য, সুমনকে সুস্থ করা এবং উপার্জনের পথ তৈরি করে চলা। শায়লা তার ল্যাপটপ খুলল। প্রুফ রিডিংয়ের কাজ শেষ করতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন তার স্বামীর চিকিৎসার জন্য এক একটি ইট। শায়লা জানে, এই লড়াইয়ে প্রতিটি মুহূর্ত মূল্যবান। সে এখন আর একজন সাধারণ স্ত্রী নয়, সে এখন এক যোদ্ধা, যে তার ভালোবাসার দুর্গকে রক্ষা করছে। তার ভাই ভাবি এবং সুমি আন্টির মতো মানুষেরা তাকে পরিত্যাগ করেছে, কিন্তু সেই প্রত্যাখ্যানই তাকে আরো দৃঢ় করেছে। এই একাকী লড়াই এসে একা নয়। তার সাথে আছে তার স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা আর তার নিজের অদম্য সাহস। শূন্য হতে থাকা ভাণ্ডার। কঠিন কেমোথেরাপির দ্বিতীয় চক্র শুরু হওয়ার পর সুমনের শরীর আরো ভেঙে পড়ল। একদিকে শারীরিক কষ্ট, অন্যদিকে শায়লার উপর মানসিক চাপ। প্রথম 7 লাখ টাকা, যা জমির বিনিময়ে এসেছিল, তা দ্রুত কমে আসতে শুরু করল। প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষার রিপোর্ট, নির্দিষ্ট কিছু বিদেশি ওষুধের খরচ এবং হাসপাতালে সুমনের থাকা খাওয়ার ব্যয়, সব মিলিয়ে শায়লার হিসাবের খাতা প্রায় লাল হয়ে আসছিল। শায়লার 15,000 টাকার প্রুফ রিডিংয়ের কাজ কোনোভাবেই খরচের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। সে প্রায়শই গভীর রাতে হিসাব করত, আর তার চোখে ঘুম আসত না।
আর মাত্র 2 মাস চলার মতো টাকা হাতে আছে। এরপর কি হবে? সে কি মাঝপথে চিকিৎসা থামিয়ে দেবে? এই আর্থিক সংকটের মাঝেও সুমনের মনোবল ধরে রাখা ছিল শায়লার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুমন মাঝে মাঝে জানতে চাইত, শায়লা, টাকা কি করে জোগাড় হচ্ছে? তুমি কি খুব কষ্ট করছো? শায়লা প্রতিবারই হেসে বলতো, আরে, তুমি কি ভাবছো তোমার শায়লা বাজারের ব্যাগ উল্টে টাকা বার করবে? চিন্তা করো না, প্রকাশক নতুন বই প্রকাশের জন্য অ্যাডভান্স দিয়েছেন, টাকার কোনো অভাব হবে না। তুমি শুধু সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও। এই মিথ্যাটুকু বলা ছাড়া শায়লার আর কোনো উপায় ছিল না। সে জানে, যদি সুমন জানতে পারে তার শেষ সম্বলও শেষ হতে চলেছে, তবে সে মানসিকভাবে ভেঙে পড়বে। এক বিকেলে, যখন সুমন ঘুমিয়েছিল, শায়লা গোপনে কিছু সোনার গয়না, যা তার বিয়ের স্মৃতিচিহ্ন ছিল, তা বিক্রি করতে গেল। মায়ের দেওয়া শেষ স্মৃতিটুকু হাতছাড়া করার সময় শায়লার চোখে জল এসেছিল, কিন্তু সে চোখের জল মুছে নিজেকে শক্ত করল। তার কাছে এখন সোনা নয়, সুমনের জীবন বেশি দামি। গয়না বিক্রি করে যে টাকা এল, তা দিয়ে আরো মাসখানেক চলার মতো অর্থ হলো। কিন্তু শায়লা জানত, এই সাময়িক ব্যবস্থা। এই মুহূর্তে তার প্রয়োজন একজন নির্ভরযোগ্য বন্ধু, একজন পরামর্শদাতা, অথবা এমন কোনো পথের সন্ধান, যা দীর্ঘমেয়াদে অর্থ সংস্থানের নিশ্চয়তা দেবে। হাসপাতালের করিডোরে নতুন পরিচয়। কেমোথেরাপির দিন শায়লা যখন হাসপাতালের করিডোরে বসে সুমনের জন্য অপেক্ষা করছিল, তখন তার পাশে এসে বসলেন এক প্রৌঢ়া, যার চোখে মুখেও ছিল দীর্ঘদিনের সংগ্রামের ছাপ। তিনি হয়তো নিজের কোনো আত্মীয়ের জন্য অপেক্ষা করছিলেন। তার নাম মুমতাজ বেগম। অত্যন্ত শান্ত এবং মৃদুভাষী একজন মানুষ। শায়লা লক্ষ্য করল, মুমতাজ বেগম প্রায় প্রতিদিনই হাসপাতালে আসেন এবং সবসময়ই কোনো না কোনো রোগীকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন। কখনো তিনি একজন নার্সকে ডেকে দিচ্ছেন, কখনো একজন অসহায় রোগীর পরিবারকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। একদিন মুমতাজ বেগমই শায়লার দিকে এগিয়ে এলেন। মা, আমি আপনাকে অনেকদিন ধরে দেখছি। আপনার চোখে এক অদ্ভুত জেদ আর কষ্ট দেখতে পাই। আপনি কি একা লড়ছেন? শায়লা প্রথমে ইতস্তত করল, তারপর মুমতাজ বেগমের চোখে এক ধরনের আন্তরিকতা দেখে সামান্য ভরসা পেল। শায়লা তার পুরো গল্পটা বলল, স্বামীর রোগ, ভাই ভাবির বিশ্বাসঘাতকতা, সমাজের প্রত্যাখ্যান এবং নিজের আর্থিক সংগ্রাম। মুমতাজ বেগম সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে জল ছলছল করে উঠল। এই সমাজে এমন মানুষও থাকে। ছি। মুমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু মা, আপনি একা নন। আমি আপনাকে সাহায্য করব। শায়লা অবাক হয়ে তাকাল। কিভাবে আন্টি? মুমতাজ বেগম বললেন, আমি একটি বেসরকারি এনজিও চালাই, যা ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারের জন্য আর্থিক পরামর্শ ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দেয়। আমিও আমার স্বামীকে ক্যান্সারে হারিয়েছি, তাই আমি জানি এই পথটা কতটা কঠিন। আপনি যদি আমার সংস্থায় যোগ দেন, তবে আপনার মানসিক শক্তি এবং শিক্ষাগত যোগ্যতা খুব কাজে আসবে। শায়লার কাছে এটা ছিল অপ্রত্যাশিত সুযোগ। সে এই এনজিওর কথা শুনেছিল, কিন্তু সেখানে কাজ করার কথা কখনো ভাবেনি। মুমতাজ বেগম তাকে আশ্বাস দিলেন, কাজ করার সময় এবং পদ্ধতি এমন হবে যেন সুমনের চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। শায়লা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। প্রুফ রিডিংয়ের কাজটা ছাড়তে হলো না, বরং বাড়তি একটি উপার্জনের পথ এবং একই সাথে একটি মানবিক প্ল্যাটফর্ম পেল, যেখানে সে নিজের কষ্টকে অন্যদের সাহায্যে নিয়োজিত করতে পারবে। এনজিওতে তার প্রথম কাজ ছিল ফান্ড রাইজিং এবং নতুন ডোনার খোঁজা। ভাই ভাবির নতুন ছলনা।
শায়লার জমি বিক্রির ঘটনা ভাই নীরাজ এবং ভাবি রূপালীর মনে গভীর ক্ষত তৈরি করেছিল। তারা ভেবেছিল শায়লা বোকা, সে জমিটি কম দামে বিক্রি করে ভুল করবে এবং শেষ পর্যন্ত তাদের কাছে সাহায্য চাইতে আসবে। কিন্তু শায়লা যখন কাউকে কিছু না বলে 7 লাখ টাকা জোগাড় করে চিকিৎসার প্রাথমিক ধাপ শুরু করল, তখন তাদের ঈর্ষা চরম আকার ধারণ করল। একদিন নীরাজ শায়লার ফ্ল্যাটে এলো। তার আসার উদ্দেশ্য ছিল সহানুভূতি নয়, বরং শায়লার বর্তমান পরিস্থিতি যাচাই করা। শায়লা, নীরাজ ম্লান মুখে বলল, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি তুই এত বড় বিপদে আছিস। রূপালীরও খুব খারাপ লাগছে। শায়লা স্থিরভাবে নীরাজের দিকে তাকালো। তার মনে হলো নীরাজ হয়তো অনুশোচনায় ভুগছে, কিন্তু মুহূর্তেই সেই ভুল ধারণা ভেঙে গেল। নীরাজ কিছুক্ষণ ইতস্তত করে বলল, দেখ, এখন তো টাকা হাতে আছে, কিন্তু এই টাকা তো বেশি দিন চলবে না। একটা বুদ্ধি দিই, জমির 7 লাখের থেকে 5 লাখ যদি তুই আমাকে দিয়ে দিস, আমি ডবল রেটে তোর ভাবির নামে ইনভেস্ট করে দেব। এতে তোর টাকাও বাড়বে, আর আমাদের সম্পর্কও ভালো হবে। শায়লা হেসে ফেলল। এই হাসি ছিল করুণার, রাগের নয়। নীরাজ তখনও লোভের জাল বুনে চলেছে। সে সুমনের জীবন নিয়ে নয়, শায়লার বেঁচে যাওয়া টাকা নিয়ে চিন্তিত। শায়লা শান্ত অথচ কঠোর কণ্ঠে বলল, ভাইয়া, তুমি সেদিন বলেছিলে আমার স্বামীর চিকিৎসা করালে সে মরে যাবে। ক্যান্সারের রোগী ভালো হয় না। এখন তুমি কি করে ভরসা দিচ্ছ যে তোমার ইনভেস্টমেন্ট ভালো হবে? তুমি তোমার ইনভেস্টমেন্ট তোমার ভাবির জন্য রাখো। আমার টাকা আমার স্বামীর জন্য। এই টাকা আমি তোমাকে দেব না। নীরাজ অপমানিত হয়ে ফিরে গেল। সে বুঝল শায়লার কাছে এখন আর কোনো ফাঁদ কাজ করবে না। তার বোন এখন শুধু আবেগ দিয়ে চলে না, চলে কঠিন বাস্তবতা আর আত্মমর্যাদার জোরে। শায়লা বুঝতে পারল তার ভাই ভাবির কাছ থেকে আর কোনো সাহায্য আশা করা বৃথা। তাদের কাছ থেকে সে যা পাওয়ার, তা হলো কেবলই তিক্ততা। কিন্তু মুমতাজ বেগমের মতো একজন মানুষের আগমন শায়লার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। শায়লা এখন জানে সে শুধু সুমনকে নয়, আরও অনেক মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে নিজেকে যুক্ত করতে পারবে। এই নতুন দায়িত্ব তার ভেতরের শক্তিকে আরও বাড়িয়ে দিল। কেমো ঝড় ও শরীরের আত্মসমর্পণ। কেমোথেরাপির তৃতীয় এবং চতুর্থ চক্র ছিল সুমনের জীবনের সবচেয়ে কঠিন সময়। ওষুধগুলো ক্যান্সারের কোষগুলোর উপর যতটা আক্রমণ চালাচ্ছিল, তার চেয়ে বেশি যেন সুমনের জীবনী শক্তির উপর আঘাত হানছিল। তার শরীর ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ল। চুল পুরোপুরি ঝরে গেল, চোখ কোঠরাগত হল, এবং মুখের স্বাভাবিক হাসিটি মিলিয়ে গেল। শায়লা প্রতিটি মুহূর্তে অনুভব করত তার স্বামী যেন তার হাত থেকে ক্রমশ পিছলে যাচ্ছেন। এক রাতের অভিজ্ঞতা শায়লার মনে সারা জীবনের জন্য গেঁথে রইল। রাত তখন গভীর। সুমন কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে বসল। শায়লা দ্রুত উঠে সুমনের কপালে হাত রাখল। উচ্চ তাপমাত্রা। সুমন কথা বলতে পারছিল না, শুধু কষ্ট হচ্ছিল তার। শায়লা দ্রুত ডাক্তার রাব্বানির সাথে যোগাযোগ করল এবং সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। সেই রাতে অ্যাম্বুলেন্সের সাইরেন ধ্বনি শায়লার কানে মৃত্যুর পদধ্বনির মতো লাগছিল। হাসপাতালে সুমনকে আইসোলেশনে রাখা হলো। ডাক্তার রাব্বানি জানালেন, কেমোর প্রভাবে সুমনের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্যে নেমে এসেছে। সামান্য সংক্রমণও তার জন্য মারাত্মক হতে পারে। এই কঠিন সময়ে শায়লার একমাত্র অবলম্বন ছিল ডাক্তার রাব্বানির আশ্বাস এবং মুমতাজ বেগমের মানসিক সমর্থন। একদিন সকালে শায়লা সুমনের পাশে বসেছিল। সুমন তখন অর্ধচেতনায়।
হঠাৎ সে চোখ খুলে শায়লার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। শায়লা। সুমনের স্বর এত ক্ষীণ ছিল যে শায়লাকে কান পাততে হলো। আর কত লর্ড? আমি আর পারছি না। এই কষ্ট। আমাকে বাঁচতে দেবে না। সুমন তার হাত সরাতে চাইল। আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ না। তুমি আমাকে মুক্তি দাও। শায়লা, তুমি নিজের জীবনটা বাঁচাও। সুমন যেন পরাজয় মেনে নিয়েছিল। এই শারীরিক কষ্ট তাকে এমন এক মানসিক পরিস্থিতিতে এনে ফেলেছিল যেখানে মৃত্যু ও মুক্তি মনে হচ্ছিল ভালোবাসার শেষ ভরসা। সুমনের এই চরম মানসিক অবনতি শায়লার হৃদয়ে গভীর আঘাত হানল। কিন্তু এই আঘাত তাকে ভেঙে দিতে পারল না, বরং তার ভেতরের ভালোবাসা ও জেদকে আরো তীব্র করে তুলল। শায়লা সুমনের হাত ধরল, যা এখন কেবলই অস্থি চর্মসার। শায়লা সুমনের কানের কাছে ফিসফিস করে বলল, শোনো, তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। তুমি কি ভুলে গেছো? আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য সবার বিরোধিতা করিনি। আমি ভাই ভাবির সেই লোভের জালে কেন পা দেইনি? সুমি আন্টিকে কেন কটু কথা শোনাইনি? জানো কেন? শায়লা সুমনের শুকনো চোখে চোখ রাখল। কারণ আমি তোমায় ভালোবাসি। আর আমাদের ভালোবাসা এত দুর্বল নয় যে এই রোগ তাকে শেষ করে দেবে। এই যে তোমার চুল ঝরে গেছে, শরীর ভেঙে গেছে, আমি তো তোমায় এসবের জন্য ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তোমার ভেতরের মানুষটাকে। সেই মানুষটা এখনো লড়ছে। আমি জানি। শায়লা আবেগপ্রবণ হলেও তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। তুমি মরতে পারো না। যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, তবে আমি কাদের কাছে যাব? ভাই ভাবির কাছে? তারা তো আমার জন্য নয়, আমার সম্পত্তির জন্য অপেক্ষা করছে। তুমি যদি চলে যাও, তবে আমি এই সমাজে পুরোপুরি একা হয়ে যাব। তুমি কি তাই চাও? সুমন যেন শায়লার কথাগুলোর গভীরে ডুবে গেল। তার চোখে আবার জীবনের ক্ষীণ আলো দেখা গেল। তার মুখ দিয়ে কিছু বের হলো না। সে কেবল শায়লার হাতটি আরো শক্ত করে ধরল। শায়লা বুঝতে পারল, সে সুমনের ভেতরের যোদ্ধাটিকে আবারও জাগিয়ে তুলতে পেরেছে। আমরা আমাদের পুরনো দিনের স্বপ্নগুলো পূরণ করব। মনে আছে? একসাথে কাশ্মীর ঘুরতে যাব। একটা ছোট বাগান বানাবো। শায়লা সুমনের মনে সেই সব স্বপ্নগুলো জাগিয়ে দিতে চাইল যা তারা একসাথে দেখেছিল। আর যদি তুমি হেরে যাও, তবে আমি কখনোই ক্ষমা করব না। এই শেষ বাক্যটি শায়লা ঠাট্টার ছলে বললেও এর ভেতরে ছিল এক গভীর আবেগ, বেঁচে থাকার আবেদন। সুমন মৃদু হাসল। সেই হাসি ছিল অত্যন্ত দুর্বল, কিন্তু শায়লার জন্য তা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। মমতাজ বেগমের অপ্রত্যাশিত প্রস্তাব। হাসপাতাল থেকে ফিরে শায়লা সরাসরি মমতাজ বেগমের এনজিও অফিসে গেল। সে এখন শুধু অর্থ উপার্জন নয়, মানসিক শক্তির জন্যেও মমতাজ বেগমের উপর নির্ভর করত। মমতাজ বেগম শায়লার চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারলেন, শায়লা এক কঠিন রাত পার করেছে। মা, আপনার বিশ্রাম প্রয়োজন। বিশ্রাম নেওয়ার সময় নেই আন্টি, শায়লা বলল। সুমনের চিকিৎসার জন্য আরও অনেক টাকা লাগবে। আমি এখন জানি। আমার মাসিক 15,000 আর গয়না বিক্রির টাকা যথেষ্ট নয়। আরও একটা বড় ধাক্কা আসছে, যা সামলাতে হবে। মমতাজ বেগম শায়লার সাথে বসেছিলেন। শায়লা, আমি আপনার কাজের প্রতি নিষ্ঠা দেখেছি। আমার এনজিওতে কিছু ফান্ড রাইজিং ইভেন্টের পরিকল্পনা আছে। কিন্তু আপনি কি জানেন? আপনার গল্পটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে।
মুমতাজ বেগম তখন একটি অপ্রত্যাশিত প্রস্তাব দিলেন। শায়লা, আমি চাই আপনি আমাদের জন্য একজন পাবলিক স্পিকার হিসেবে কাজ করুন। আপনি আপনার সংগ্রাম, আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা এবং সমাজের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যান, এই সব সত্য ঘটনা জনসমক্ষে বলুন। আপনার সততা অনেক নতুন ডোনারকে আমাদের কাজে অনুপ্রাণিত করবে। শায়লা প্রথমে ইতস্তত করল। জনসমক্ষে নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ করা সহজ নয়। তার ভাই ভাবির নির্লজ্জতা, সুমি আন্টির টিটকারি, এই সব কিছু কি সে বাইরের লোকেদের কাছে প্রকাশ করবে? কিন্তু মুমতাজ বেগম বুঝিয়ে বললেন, আপনার গল্প কেবল আপনার নয়, এটা হাজারো মানুষের গল্প, যারা একা লড়ছেন। আপনার কথা শুনে যদি একজন মানুষও তার ক্যান্সার আক্রান্ত স্বজনের পাশে দাঁড়ানোর সাহস পায়, তবে সেইটুকুই আমাদের বড় প্রাপ্তি। আর এর বিনিময়ে আপনি এনজিও থেকে একটি মোটা অঙ্কের সম্মানই পাবেন, যা সুমনের চিকিৎসার জন্য অপরিহার্য। শায়লা চিন্তা করল, তার ভাই ভাবি চেয়েছে সে নিঃস্ব হোক, সবাই চেয়েছে সে হার মানুক। কিন্তু এই জনসমক্ষে কথা বলার মাধ্যমে সে শুধু অর্থই উপার্জন করবে না, বরং সমাজের সামনে তাদের মিথ্যা আর লোভের মুখোশটা খুলে দিতে পারবে। এটি হবে তাদের প্রতি তার নীরব কিন্তু চূড়ান্ত জবাব। শায়লা মুমতাজ বেগমের প্রস্তাব গ্রহণ করল। তার লড়াই এখন শুধুমাত্র সুমনের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, এই লড়াই এখন সমাজের মুনাফিকি আর মানবিকতার মাঝে। জনসমক্ষে শায়লা সত্যের উন্মোচন। মুমতাজ বেগমের এনজিও আশার প্রদীপের প্রথম ফান্ডরাইজিং ইভেন্টটি ছিল একটি সেমিনার হলয়ে। সেখানে সমাজের বিশিষ্টজন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার এবং সম্ভাব্য দাতারা উপস্থিত ছিলেন। শায়লাকে মঞ্চে আহ্বান করা হলো। তার হাতে এখন কেবল মাইক্রোফোন নয়, তার ভেতরের কঠিন সত্যগুলো প্রকাশের সুযোগ। শায়লার পরনে ছিল একটি সাধারণ তাঁতের শাড়ি। তার চোখে মুখে ছিল এক ধরনের শান্ত দৃঢ়তা, যা তার ভেতরের তীব্র সংগ্রামকে প্রকাশ করছিল। মঞ্চে উঠে শায়লা যখন কথা বলা শুরু করল, তখন হলজুড়ে নেমে এল পিনপতন নীরবতা। শায়লা তার গল্প শুরু করল সুমনের ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার প্রথম ধাপ পর্যন্ত। সে ধীরে ধীরে আবেগহীন কণ্ঠে বর্ণনা করল কিভাবে আত্মীয় স্বজনরা সরে গেল। সে তার ভাই এবং ভাবির নির্দয় বাক্যগুলো তুলে ধরল, ক্যান্সারের রোগী ভালো হয় নাকি, আজ বাদে কাল এমনিতেই মরে যাবে। শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলো। শায়লা এরপর তুলে ধরল তার ভাই ভাবির সেই লোভের কথা, কিভাবে তারা তার স্বামীর জীবন বাঁচানোর বিনিময়ে তার পৈতৃক জমিটি কম দামে হাতিয়ে নিতে চেয়েছিল। আমি সেদিন এসেছিলাম, শায়লা বলল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল না। আমি হেসেছিলাম কারণ আমি বুঝেছিলাম, আমার আপনজনরা আমার স্বামীর জীবন নয়, আমার সম্পদকে ভালোবাসে। তাই আমি আমার আত্মমর্যাদা রক্ষা করতে সেই জমি এমন একজন অচেনা মানুষের কাছে বিক্রি করেছি, যে আমাকে আমার ভাইয়ের চেয়ে 1 টাকা হলেও বেশি দিয়েছে। শায়লার সৎ এবং সাহসী স্বীকারোক্তি দর্শকদের মধ্যে এক গভীর আলোড়ন সৃষ্টি করল। সেই হলঘরে অনেকেই নিজেদের জীবনের ফেলে আসা কঠিন অভিজ্ঞতার প্রতিচ্ছবি দেখতে পেলেন। শায়লার এই প্রকাশ্য সংগ্রাম দ্রুতই তাকে স্থানীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত করে তুলল। শায়লা এখন কেবল সুমনের স্ত্রী নয়, সে আশার প্রদীপের মুখ, সমাজের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানো এক অগ্নিকন্যা। ঈর্ষার আগুন এবং মিথ্যা গুজব। শায়লার এই খ্যাতি ভাই নিরাজ এবং ভাবি রূপালীর কাছে ছিল এক দুঃস্বপ্নের মতো। তারা ভেবেছিল শায়লা নিঃস্ব হয়ে তাদের কাছে ফিরে আসবে, কিন্তু তার পরিবর্তে শায়লা এখন জনসমক্ষে তাদের লোভ ও নির্লজ্জতার গল্প বলছে। তাদের সামাজিক সম্মান তখন ঝুঁকির মুখে। আত্মীয় স্বজনদের মধ্যে তারা হাসির পাত্র হতে শুরু করল।
রূপালী, যে স্বভাবতই অহংকারী ছিল, সে এই অপমান সহ্য করতে পারল না। সে তার স্বামীকে উস্কে দিল। তুমি কিছুই করতে পারলে না। তোমার বোন আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। সবাই জানে ও টাকা পাচ্ছে, মানে নিশ্চয়ই কোনো অসৎ উপায় খুঁজেছে। নীরাজ ও রূপালী মিলে তখন শায়লার বিরুদ্ধে এক নোংরা ষড়যন্ত্র শুরু করল। তারা সমাজে এবং সুমনের আত্মীয়দের মধ্যে কুৎসা রটাতে শুরু করল। তাদের মূল অভিযোগ ছিল, শায়লা তার অসুস্থ স্বামীকে ব্যবহার করে সহানুভূতি আদায় করছে এবং আশার প্রদীপ এনজিওর মাধ্যমে পাওয়া ডোনেশনের টাকা আত্মসাৎ করছে। রূপালী সুমনের এক দুঃসম্পর্কের আত্মীয়ের কাছে গিয়ে বলল, শায়লা আসলে লোক দেখানো এসব করছে। স্বামীর অসুস্থতাকে পুঁজি করে সে টাকা বানাচ্ছে। আর যে 7 লাখ টাকা পেল, সেটা দিয়ে সে নিজেকে সাজাচ্ছে। সুমনের চিকিৎসায় সবটা খরচ করছে না। এই গুজব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল। অনেকেই যারা শায়লার সংগ্রামের কথা জানত না, তারা বিভ্রান্ত হতে শুরু করল। এমনকি এনজিওরও কিছু ডোনারও মুমতাজ বেগমের কাছে এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। অদম্য জবাব এবং রূপালীর পরাজয়। এই কুৎসা রটনার খবর যখন মুমতাজ বেগমের মাধ্যমে শায়লার কানে এলো, শায়লা এক মুহূর্তও বিচলিত হল না। সে জানত, সত্য সব সময় তীব্র হয়, আর মিথ্যা হলো ক্ষণস্থায়ী বুদবুদের মতো। শায়লা এনজিওর মাধ্যমে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করল। সেখানে সে তার ভাই ভাবির রটানো গুজবের কঠোর জবাব দিল। আজ আমার ভাই ভাবি বলছেন, আমি সহানুভূতি বানাচ্ছি। হ্যাঁ, আমি বানাচ্ছি। আমি মানুষের সহানুভূতি অর্জন করতে চাই, আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য। তারা আমাকে মরে যাবে বলে সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল, আর আমি আজ তাদের সামনে দাঁড়াচ্ছি আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য পাওয়া অর্থ দিয়ে। এরপর শায়লা যা করল, তা ছিল আরও শক্তিশালী। সে প্রকাশ্যে এই সমস্ত ডোনেশন এবং জমি বিক্রির অর্থের প্রতিটি পয়সার হিসাব প্রকাশ করল। সে স্বচ্ছতার সাথে দেখালো সুমনের চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে এবং আর কত টাকা প্রয়োজন। এরপর শায়লা নীরাজ এবং রূপালীর দিকে ইঙ্গিত করে বলল, যারা আমার সততা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের মনে রাখতে বলি, আমার স্বামীর জীবন যখন মৃত্যুর দোরগোড়ায়, তখন আমার ভাই ভাবির কাছে মানবিকতা নয়, শুধু সম্পত্তিই বড় ছিল। আমি সেই মানুষদের সাথে কোনো যুদ্ধে নামতে চাই না, যারা লোভের বশে নিজের রক্তকেও ভুলতে পারে। আমার লড়াই শুধু ক্যান্সারের বিরুদ্ধে, কুৎসার বিরুদ্ধে নয়। এই জবাব ছিল চূড়ান্ত। শায়লার স্বচ্ছতা এবং তার অটল মানসিকতা সমাজের চোখে তার অবস্থানকে আরও দৃঢ় করল। যারা কুৎসা রটাচ্ছিল, তারা নিজেরাই লজ্জিত হল। রূপালী এবং নীরাজ সমাজে আরও একঘরে হয়ে পড়ল। এদিকে এই সব মানসিক চাপের মধ্যেও সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল। কেমোথেরাপি তার শরীরে কিছুটা কাজ করতে শুরু করেছে। এই খবর শায়লার ভেতরের শক্তিকে নতুন করে জাগিয়ে তুলল। শায়লা তখন বুঝল, তার মানসিক যুদ্ধ এবং শারীরিক যুদ্ধ দুটোই সমান তালে চলছে, এবং দুটিতেই সে জিততে চলেছে। আশার ক্ষীণরেখা এবং নতুন পরীক্ষা। ষষ্ঠ কেমোথেরাপি চক্র শেষ হওয়ার পর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তার শরীর রোগের সাথে লড়াই করার শক্তি ফিরে পেতে শুরু করে। ডাক্তার রাব্বানি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শায়লা দেবী। ডাক্তার রাব্বানি বললেন, কেমো কাজ করছে। সুমনের শরীরে টিউমারটি আগের চেয়ে ছোট হয়েছে। এটি খুবই ইতিবাচক লক্ষণ। শায়লার চোখে আনন্দের জল ছিল, যা সে বহুদিন ধরে ধরে রেখেছিল। কিন্তু এই আনন্দের মাঝেও ডাক্তার রাব্বানি শায়লার হাতে একটি নতুন পরীক্ষার রিপোর্ট তুলে দিলেন। তবে শায়লা দেবী, স্টেজ 3 ক্যান্সারে শুধু কেমো যথেষ্ট নয়।
বিশেষ করে সুমনের যে ধরনের ক্যান্সার, তাতে এটি ফিরে আসার ঝুঁকি অনেক বেশি। আমাদের আরও গভীরে যেতে হবে। ডাক্তার রাব্বানি তখন শায়লাকে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি এর কথা বললেন। এই চিকিৎসা পদ্ধতিগুলো অনেক আধুনিক এবং সুনির্দিষ্টভাবে ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে সক্ষম। তবে সমস্যা একটাই, এই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বাংলাদেশে এর পূর্ণাঙ্গ ব্যবস্থা বা সহজলভ্যতা খুবই কম। আমরা এখন যে পর্যায়ে আছি, তাতে হয় আমাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, নয়তো দেশেই বিশেষ পদ্ধতিতে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি আমরা সফল হতে চাই, তবে আমাদের কমপক্ষে আরও 25 থেকে 30 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। ডাক্তার রাব্বানির কথা শুনে শায়লার পৃথিবীটা যেন আবার ঘুরে গেল। 25 থেকে 30 লাখ টাকা। শায়লার হাতে এখন যা ছিল, তা বড়জোর 5 থেকে 6 লাখ টাকা। তার সঞ্চয়, গয়না এবং এনজিও থেকে পাওয়া সম্মানী সবই প্রায় শেষ। এত বিপুল পরিমাণ টাকা সে কোথায় পাবে? শায়লা সেদিন ভেঙে পড়ল না। সে ডাক্তার রাব্বানির দিকে তাকিয়ে বলল, ডাক্তার, আপনি আপনার কাজ করুন। সুমনের চিকিৎসার সেরা পদ্ধতিটি ঠিক করুন। টাকা জোগাড় করার ভার আমার। মমতাজ বেগমের মানবিক উদ্যোগ। হাসপাতাল থেকে বেরিয়ে শায়লা সরাসরি মমতাজ বেগমের কাছে গেল। মমতাজ বেগম সমস্ত শুনে শায়লাকে শান্ত করলেন। আমি জানতাম এই দিনটা আসবে মা। ক্যান্সার কোনো সহজ প্রতিপক্ষ নয়। মমতাজ বেগম বললেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, এখন আপনি একা নন। আপনার গল্প শুধু মানুষকে আবেগাপ্লুত করেনি, এটি তাদের বিবেককে জাগিয়ে তুলেছে। মমতাজ বেগম এবং শায়লা মিলে তখন একটি বিশাল ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করলেন। এই ক্যাম্পেইনের নাম দেওয়া হলো সুমনের জন্য আলো। শায়লা এবার শুধুমাত্র মঞ্চে নয়, সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলে নিজের কথা তুলে ধরল। তার গল্পের সত্যতা, তার ভাই ভাবির বিশ্বাসঘাতকতা এবং সুমনের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, সবকিছুই সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করল। শায়লার বক্তব্যগুলো ছিল সরল, কিন্তু আবেগপূর্ণ। আমার ভাই ভাবি আমার সম্পত্তি চেয়েছিল আমার স্বামীর জীবনের বিনিময়ে। আমি সেই লোভের কাছে হার মানিনি। এখন আমি মানুষের কাছে হাত পাচ্ছি, কিন্তু কোনো সম্পত্তির জন্য নয়, একটি জীবনের জন্য। আপনারা আমাকে সহানুভূতি নয়, সাহস দিন। এই প্রচারণা দারুণ সফল হলো। ছোট ছোট ডোনেশন আসতে শুরু করল, যা প্রমাণ করল সমাজের কিছু মানুষ মুখ ফিরিয়ে নিলেও অধিকাংশ মানুষ এখনও মানবিক। শায়লা তার প্রুফ রিডিংয়ের কাজ এবং এনজিওরও কাজ সবই চালিয়ে যাচ্ছিল। তার জীবন তখন এক নিরন্তর ছুটে চলা। নীরাজ ও রূপালীর সম্পর্কের ফাটল, শায়লার জনসমক্ষে আসা এবং ধীরে ধীরে সাফল্য অর্জন। ভাই নীরাজ ও ভাবি রূপালীর দাম্পত্য জীবনে তীব্র ফাটল ধরিয়েছিল। নীরাজ সারাক্ষণ অনুশোচনায় ভুগতে শুরু করেছিল। একদিকে তার বোনের প্রতি চরম অবিচার করার অপরাধবোধ, অন্যদিকে রূপালীর লোভের কারণে 15 লাখ টাকার সম্পত্তি হাতছাড়া হওয়ার ক্ষোভ। একদিন রাতে তাদের ঘরে তুমুল ঝগড়া হলো। সব তোমার জন্য রূপালী, নীরাজ রেগে বলল। তোমার লোভের জন্য আজ আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। শায়লা এখন আমাদের গল্প বলে টাকা তুলছে, আর আমরা হয়ে গেছি খলনায়ক। রূপালীও তেতে উঠল। আমার জন্য? তুমি কি নিজে বুদ্ধি খাটাতে পারো না? আমি তো শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম। তুমি যদি সেদিন 5 লাখ টাকা এমনিতেই দিতে, তাহলে আজ এই সব হতো না। তোমার দুর্বলতার জন্যই আজ এই অপমান। নীরাজ তখন আরো রেগে গিয়ে বলল, আমি সেদিন বুঝতে পেরেছিলাম আমার বোন কত বড় বিপদে। আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ইশারা করে ঘরে নিয়ে গিয়ে ভয় দেখালে।
তোমার ভাইয়ের দেওয়া 5 লাখ টাকা আমার বোনের চিকিৎসার চেয়ে বেশি জরুরি ছিল তোমার কাছে। রূপালী বাকরুদ্ধ হয়ে গেল। নীরাজ আর রূপালী একে অপরের চোখে দেখল তাদের সম্পর্কের ভিত্তি যে কেবলই স্বার্থ আর লোভের ওপর দাঁড়িয়েছিল, আজ তা ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারল তারা শায়লাকে ঠকাতে গিয়ে নিজেরাই সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, পারিবারিক শান্তি এবং সামাজিক সম্মান। নীরাজ ধীরে ধীরে রূপালী থেকে দূরে সরে যেতে শুরু করল। শায়লা এই খবর পেল না, বা পেলে তার বিশেষ কিছু এসে যেত না। তার মনোযোগ এখন শুধুই সুমনের জীবন বাঁচানোয়। তবে সে স্বস্তিবোধ করল, কারণ তার নীরব আঘাত তার আপনজনদের দাম্ভিকতার মূলে আঘাত এনেছে। বিদেশ যাত্রার প্রস্তুতি। মমতাজ বেগমের ঐকান্তিক চেষ্টা এবং শায়লার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে অর্থ সংগ্রহ হতে শুরু করল। দেশ বিদেশ থেকে অনেকে সাহায্য করল। 1 মাসের মধ্যে তারা প্রায় 20 লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হল। ডাক্তার রাব্বানী এবং মমতাজ বেগম তখন শায়লাকে পরামর্শ দিলেন, সুমনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি বিশেষায়িত ক্যান্সার সেন্টারে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। সেখানেই সুমনের ধরনের ক্যান্সারের জন্য অত্যাধুনিক ইমিউনোথেরাপি সহজলভ্য। এই সিদ্ধান্ত ছিল এক বিশাল ঝুঁকি, কিন্তু শায়লা পিছিয়ে গেল না। তার কাছে এখন হার মানার কোনো বিকল্প নেই। শায়লা সুমনের কাছে গেল। সুমন আগের চেয়ে কিছুটা সুস্থ হলেও তার চেহারায় ভয় ছিল। শায়লা, আমরা কি বিদেশ যাব? সুমন জিজ্ঞেস করল। এত টাকা, এত ঝুঁকি? শায়লা হেসে বলল, তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে একা লড়ব? না, আমরা একসাথে যাব। ডাক্তার রাব্বানী বলেছেন, সিঙ্গাপুরে তোমার জন্য নতুন আলো অপেক্ষা করছে। তোমাকে শুধু আমার হাতটা শক্ত করে ধরতে হবে। তুমি তৈরি তো? সুমন দুর্বল শরীরে উঠে বসে শায়লার হাত ধরল। তার চোখে ছিল দৃঢ় প্রত্যয়। আমি তৈরি শায়লা। আমি তোমার জন্য লড়ব। আমরা একসাথে ফিরব। শায়লা জানত, এই বিদেশ যাত্রা কেবল একটি চিকিৎসা নয়, এটি তাদের ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। শেষ অঙ্ক সিঙ্গাপুরের দিকে যাত্রা। ডাক্তার রাব্বানী এবং মমতাজ বেগমের পরামর্শে শায়লা সুমনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করল। সংগ্রহ করা প্রায় 20 লাখ টাকা দিয়ে তাদের প্রাথমিক খরচাপাতি, ভিসা এবং হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হল। কিন্তু শায়লা জানত, সিঙ্গাপুরের ইমিউনোথেরাপি এবং সংশ্লিষ্ট চিকিৎসার জন্য আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন, কমপক্ষে আরও 10 লাখ টাকা। এই অর্থের সংস্থান করা ছিল শায়লার জন্য চরম চ্যালেঞ্জ। আশার প্রদীপ এনজিও থেকে ক্যাম্পেইন চললেও ডোনেশনের গতি কিছুটা কমে এসেছিল। সাধারণ মানুষ তাদের সাধ্যমতো দান করলেও বিপুল পরিমাণ অর্থের জন্য দরকার ছিল কোনো বড় দাতা বা অপ্রত্যাশিত সহায়তা। শায়লার হাতে আর কোনো সম্পত্তি ছিল না। তার সঞ্চয় এখন প্রায় শূন্য। এই অবস্থায় শায়লা তার প্রুফ রিডিংয়ের কাজ এবং এনজিওরও কাজ দুটোই বিমানে বসেই করার সিদ্ধান্ত নিল। বিমানে ওঠার আগে শায়লা সুমনের দিকে তাকাল। সুমন তখন হুইলচেয়ারে বসা, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে যেন তার স্ত্রীর এই কঠিন সংগ্রামের প্রতিদান দিতে প্রস্তুত। আমরা ফিরে আসব, তাই না শায়লা? সুমন ফিসফিস করে জিজ্ঞেস করল। শায়লা সুমনের হাত শক্ত করে ধরল। অবশ্যই ফিরে আসব। আমরা নতুন জীবন শুরু করব, এইবার শুধু আমাদের জন্য। সিঙ্গাপুরে পৌঁছে তারা দ্রুত হাসপাতালে ভর্তি হল। সেখানকার ডাক্তাররা সুমনের রিপোর্ট দেখে আশ্বস্ত করলেন, কিন্তু স্পষ্ট জানালেন, চিকিৎসাটি খুব দীর্ঘ এবং অনিশ্চিত।
অর্থের সংস্থান করাটা ছিল শায়লার জন্য প্রতি মুহূর্তের চিন্তা। হাসপাতালের করিডোরে একজন বাঙালি ভদ্রলোক। সিঙ্গাপুরের হাসপাতালের পরিবেশ ছিল অত্যাধুনিক, কিন্তু অপরিচিত। শায়লা সেখানে একাকিত্ব অনুভব করছিল। সুমনের চিকিৎসা শুরু হওয়ার পর প্রতি সপ্তাহে যে বিপুল বিল আসত, তা দেখে শায়লার মনে ভয় জেঁকে বসত। একদিন বিকেলে শায়লা হাসপাতালের ক্যাফেটেরিয়ায় বসেছিল। তখন তার পাশে এসে বসলেন একজন প্রৌঢ় বাঙালি ভদ্রলোক, যার বয়স 60-এর কোঠায়। তিনি চোখে মুখে এক ধরনের স্বাচ্ছন্দ্য এবং গভীর মনোযোগ নিয়ে শায়লার দিকে তাকিয়েছিলেন। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন, তিনি রায়হান চৌধুরী। বহু বছর ধরে সিঙ্গাপুরে সফলভাবে ব্যবসা করছেন এবং তিনি স্থানীয় বাঙালি কমিউনিটির একজন পরিচিত মুখ। আপনি কি শায়লা? রায়হান চৌধুরী জিজ্ঞেস করলেন, যিনি সুমনের জন্য এত বড় লড়াই লড়ছেন? শায়লা অবাক হল। আপনি আমাকে চেনেন? রায়হান চৌধুরী মৃদু হাসলেন। আপনার গল্পটা এখানকার বাঙালি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। আমার স্ত্রীও আপনার লড়াইয়ের কথা শুনে খুব আবেগপ্রবণ হয়েছেন। আপনার সাহস এবং আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। রায়হান চৌধুরী তখন একটি অপ্রত্যাশিত কথা বললেন, আপনার ভাই ভাবির ঘটনাও আমরা শুনেছি। খুবই দুঃখজনক। তবে শায়লা, পৃথিবীতে সবাই লোভী নয়। কিছু মানুষ নিঃস্বার্থভাবে সাহায্য করতে চায়। তিনি শায়লার হাতে একটি সিল করা খাম তুলে দিলেন। আমি আপনার সমস্ত আর্থিক রিপোর্ট দেখেছি, যা আপনার এনজিও প্রকাশ করেছে। আপনার স্বচ্ছতা এবং সততা আমাদের ভরসা দিয়েছে। এই টাকাটা আপনার স্বামীর উন্নত চিকিৎসার জন্য। এটিকে কোনো দান মনে করবেন না। মনে করুন এটি আপনার সৎ লড়াইয়ের পুরস্কার। শায়লা খামটি খুলে দেখল। ভেতরে চেকটি দেখে তার চোখ কপালে উঠল। 5 লাখ সিঙ্গাপুরি ডলার, যা প্রায় 40 লাখ টাকার সমান। শায়লার চোখ জলে ভরে গেল। এই কি করছেন আঙ্কেল? এত টাকা? শায়লা আবেগাপ্লুত হয়ে বলল। রায়হান চৌধুরী শায়লাকে থামালেন। আমার স্ত্রীর ইচ্ছা ছিল, আমরা এমন একজন লড়াকু মানুষকে সাহায্য করব, যে টাকার অভাবে থমকে যাবে না। এই টাকা দিয়ে আপনার স্বামীর চিকিৎসা হোক। আর একটি কথা মনে রাখবেন, আপনি শুধু আপনার স্বামীর জীবন বাঁচাচ্ছেন না, আপনি হাজারো মানুষকে সাহস দিচ্ছেন। এই টাকা আপনার প্রাপ্য। শায়লা কৃতজ্ঞতায় রায়হান চৌধুরীর হাত চেপে ধরল। এই টাকা শুধুমাত্র চিকিৎসার অর্থ ছিল না, এটি ছিল মানবিকতার চূড়ান্ত বিজয়, যা তার ভাই ভাবির লোভের অন্ধকারকে পরাজিত করল। নীরাজের নীরব পরিবর্তন। এদিকে দেশে নীরাজ এবং রূপালীর মধ্যে সম্পর্কের ফাটল আরও গভীর হল। শায়লার জনসমক্ষে সাফল্যের পর নীরাজ ধীরে ধীরে অনুশোচনায় ভুগতে শুরু করে। সে তার বোনের প্রতি যে অবিচার করেছে, তা তাকে মানসিকভাবে শান্তি দিচ্ছিল না। নীরাজ গোপনে শায়লার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি দেখত, যেখানে শায়লা তার স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করত। এক রাতে সে রূপালীকে বলল, আমি শায়লার কাছে যাব, আমি ওর কাছে ক্ষমা চাইব। রূপালী তখনও তার অহংকার ধরে রেখেছে। তুমি পাগল হয়ে গেছ? তুমি গেলেও তোমাকে আরও অপমান করবে। ও তো এখন অনেক টাকাওয়ালা। ভুলে যেও না, আমরা ওর সাথে কি করেছি। কিন্তু নীরাজ স্থির ছিল। অপমান করুক, আমি অপমানিত হতে রাজি। কিন্তু আমি আর এই অপরাধ বোধ নিয়ে থাকতে পারছি না। আমরা ভুল করেছি, এবং এই ভুল শুধরানোর জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত। রূপালী দেখল, নীরাজের পরিবর্তন হচ্ছে। সে বুঝতে পারল, তার লোভের কারণে সে শুধু সম্পত্তিই হারায়নি,
তার স্বামীকে পর্যন্ত হারাতে বসেছে, কিন্তু শায়লার কাছে ক্ষমা চাওয়ার সাহস তার ছিল না। নীরদ পরের দিন সকালে শায়লাকে একটি দীর্ঘ ইমেল লিখল। ইমেলের বিষয়বস্তু ছিল সরল, আমি অনুতপ্ত। সেই ইমেলে সে তাদের লোভের জন্য, নির্দয় আচরণের জন্য এবং সম্পত্তি হাতানোর চেষ্টার জন্য অকপটে ক্ষমা চাইল। সে স্বীকার করল, তারা শায়লার মতো একজন লড়াকু মানুষকে ঠকাতে চেয়েছিল। শায়লা তখন সিঙ্গাপুরে সুমনের পাশে বসে। ইমেলটি দেখার পর শায়লা দীর্ঘশ্বাস ফেলল। সে এক মুহূর্তের জন্য প্রতিশোধের কথা ভাবল না। শায়লা শুধু উত্তর দিল, আমি আপনাকে ক্ষমা করেছি ভাইয়া। আমার কাছে এখন শুধু একটিই লক্ষ্য, সুমন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকুন। শায়লার এই উত্তর নীরজের মনে এক গভীর শান্তি এনে দিল। সে জানল, তার বোন তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেনি, কেবল তার প্রতিজ্ঞাটা মনে করিয়ে দিয়েছে। ইমিউনোথেরাপির নতুন সূচনা। রায়হান চৌধুরীর অপ্রত্যাশিত সাহায্যে সুমনের ইমিউনোথেরাপি শুরু হলো। এই চিকিৎসা পদ্ধতি কেমোথেরাপির চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল এবং সুমনের শরীরে নতুন করে জীবনী শক্তি সঞ্চার করতে শুরু করল। শায়লা তখন এক মুহূর্তের জন্য বিশ্রাম নিত না। সে দিনরাত সুমনের পাশে থাকত, তার মনোবল বাড়াতার একই সাথে এনজিওর কাজ ও প্রুফ রিডিংয়ের কাজ চালিয়ে যেত। শায়লা নিশ্চিত ছিল, এত মানুষের ভালোবাসা, এত মানুষের নিঃস্বার্থ সাহায্য আর সুমনের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, এইবার কোনো শক্তিই তাদের হারাতে পারবে না। তারা এখন চূড়ান্ত বিজয়ের কাছাকাছি। সাফল্যের চূড়ায় ক্যান্সারের মুক্তি ঘোষণা। সিঙ্গাপুরে সুমনের ইমিউনোথেরাপি চলছিল রায়হান চৌধুরীর দেওয়া বিশাল অঙ্কের আর্থিক সহায়তায়। শায়লা এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি। তার দিন কাটছিল সুমনের পাশে, তার হাতে হাত রেখে। থেরাপির প্রতিটি দিন ছিল আশা এবং আশঙ্কার এক জটিল মিশ্রণ। ধীরে ধীরে সুমনের শারীরিক উন্নতি হচ্ছিল। তার মুখমণ্ডলে দুর্বলতা থাকলেও চোখে ফিরে এসেছিল জীবনের দীপ্তি। সুমন এখন হুইলচেয়ার ছেড়ে নিজেই হাসপাতালের করিডোরে হাঁটতে পারে। শায়লা প্রতিদিন তার সাথে গল্প করত, পুরনো দিনের স্মৃতিচারণ করত। তারা একসাথে হাসত। এই হাসি শুধু সুমনের সুস্থতারই প্রতীক ছিল না, এটি ছিল ভালোবাসার চূড়ান্ত বিজয়ের প্রতীক। 6 মাস পর সেই বহু প্রতীক্ষিত দিনটি এল। সুমনের সমস্ত চূড়ান্ত পরীক্ষা করা হলো। ডাক্তাররা রিপোর্টগুলো নিয়ে শায়লা এবং সুমনের সামনে বসলেন। পরিবেশ ছিল থমথমে। শায়লার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার জোগাড়। ডাক্তার দলের প্রধান হাসিমুখে শায়লার দিকে তাকালেন। মিস শায়লা, আপনার স্বামীর লড়াই শেষ। দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিয়ে তিনি সফল হয়েছেন। শায়লা কিছু বলার আগেই ডাক্তার ঘোষণা করলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি, সুমন ব্যানার্জি এখন ক্যান্সার মুক্ত। ইমিউনোথেরাপি অসাধারণ কাজ করেছে। তার শরীরে এখন আর ক্যান্সারের কোনো সক্রিয় কোষ নেই। শায়লা আনন্দে কেঁদে ফেলল। তার চোখ দিয়ে যে জল পড়ছিল, তা কষ্টের নয়, ছিল মুক্তির, বিজয়ের। সুমনও আবেগাপ্লুত হয়ে শায়লার হাত চেপে ধরল। 6 বছরের কঠিন সংগ্রামের পর অবশেষে তারা জয়ী হল। শায়লা অনুভব করল, যেন তার মাথার উপর থেকে এক বিশাল পাথর সরে গেল। ডাক্তাররা তখন শায়লার দিকে তাকিয়ে বললেন, মিস শায়লা, আপনার দৃঢ়তা এবং আপনার ভালোবাসা এই চিকিৎসার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না। আপনি একজন অনুপ্রেরণা, দেশে প্রত্যাবর্তন এবং সংবর্ধনা। সুমনকে নিয়ে শায়লা যখন দেশে ফিরল, তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শায়লা এখন একজন স্থানীয় সেলিব্রিটি। তার সংগ্রাম, তার সততা এবং তার স্বামীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা তাকে অগ্নিকন্যা উপাধি দিয়েছিল। এয়ারপোর্টে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল মমতাজ বেগম এবং আশার প্রদীপ এনজিওর কর্মীরা। শায়লাকে ফুলের মালা পরানো হলো।
সুমনকে হুইলচেয়ার থেকে নামিয়ে হাত ধরে দাঁড় করাল শায়লা। এই দৃশ্য তখন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার পেল। শায়লা এই প্রচারণার সুযোগ নিল এক ভিন্ন কারণে। সে তার জীবনের গল্পটাকে কাজে লাগালো আরও অনেক অসহায় ক্যান্সার রোগীর পরিবারের জন্য আশা জাগানোর জন্য। সে এখন মমতাজ বেগমের সাথে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল, ফান্ড রাইজিং এবং মানসিক সহায়তার মাধ্যমে। শায়লা এবং সুমনের জন্য একটি ছোট সংবর্ধনা সভার আয়োজন করা হলো। সেখানে বক্তব্য দিতে গিয়ে শায়লা বলল, আমার এই লড়াইটা শুধু আমার স্বামীর জন্য ছিল না। এই লড়াই ছিল আমার ভাই ভাবি এবং সুমি আন্টির মতো মানুষের বিরুদ্ধে, যারা মনে করে টাকাই সবকিছু। আজ আমি প্রমাণ করতে পেরেছি, ভালোবাসা এবং সততা সবচেয়ে বড় সম্পদ। এই বিজয় মানবিকতার বিজয়। নীরাজ ও রূপালীর অনুশোচনা ও আত্মসমর্পণ। শায়লার প্রত্যাবর্তনের খবর নীরাজ ও রূপালীর কাছে বজ্রপাতের মতো নেমে এল। তারা বুঝতে পারল, শায়লার সাফল্য তাদের সমাজচ্যুত করেছে। নীরাজ মানসিক যন্ত্রণায় ভুগছিল, আর রূপালী চরম হতাশায়। একদিন নীরাজ তার মনের শান্তি ফিরে পাওয়ার জন্য শায়লার পুরনো ফ্ল্যাটে এলো। শায়লা তখন সুমনের সাথে তার নতুন জীবন শুরু করার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। নীরাজ শায়লার সামনে মাথা নত করে দাঁড়ালো। তার চোখে ছিল অনুতাপের অশ্রু। শায়লা, নীরাজ কাঁপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করিস। আমরা ভুল করেছিলাম। আমাদের লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু তোর কাছে অনুরোধ, আমাকে শুধু একবার ক্ষমা কর। শায়লা শান্তভাবে নীরাজের দিকে তাকালো। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল করুণা। ভাইয়া, আমি আগেই তোমাকে ইমেলের মাধ্যমে ক্ষমা করে দিয়েছি, শায়লা বলল। কিন্তু ক্ষমা করা আর সম্পর্ক পুনরুদ্ধার করা এক নয়। তুমি আমার ভাই, তুমি আমার রক্ত। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। যে মানুষটি তার আপনজনের জীবন বাঁচাতে সাহায্য করার বদলে সম্পত্তি হাতিয়ে নিতে চায়, সেই মানুষটি আর যাই হোক আমার ভরসার পাত্র হতে পারে না। শায়লা দৃঢ় কণ্ঠে বলল, তুমি তোমার জীবনটা রূপালীকে নিয়ে শান্তিতে কাটাও। আর রূপালী ভাবিকে বলো, যেন তিনি তার লোভের লাগাম টেনে ধরেন। আমরা তোমাদেরকে আমাদের জীবনে আর চাই না। তোমরা আমাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছিলে, আজ আমরাও তোমাদের জন্য দরজা বন্ধ করে দিলাম। এই দূরত্বই আমাদের সবার জন্য মঙ্গল। নীরাজ তার বোনের এই চরম অথচ কঠিন সিদ্ধান্ত মেনে নিল। সে বুঝতে পারল, সে যা হারিয়েছে তা কোনো টাকা পয়সা বা সম্পত্তি দিয়ে ফেরত পাওয়া সম্ভব নয়। সে হারিয়েছে তার বোনের অকৃত্রিম ভালোবাসা ও ভরসা। একটু দূরে দাঁড়িয়ে রূপালী এই দৃশ্য দেখল। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। শায়লার অগ্নিকন্যা রূপের কাছে তার লোভী রূপটি চিরতরে পরাজিত হল। নতুন জীবন, নতুন দিগন্ত। সুমন সুস্থ হওয়ার পর শায়লা ও সুমন তাদের পুরনো ফ্ল্যাট বিক্রি করে দিল। সেই ফ্ল্যাটের সাথে তাদের অনেক তিক্ত স্মৃতি জড়িয়েছিল, যা তারা পেছনে ফেলে আসতে চেয়েছিল। তারা শহরের একটু বাইরে একটি নিরিবিলি অ্যাপার্টমেন্টে চলে গেল। শায়লা এখন আশার প্রদীপ এনজিওর একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে তার গল্প দিয়ে হাজারো মানুষের মনে আশা জাগায়। তার জীবনের কঠিনতম অধ্যায় তাকে একজন সাধারণ স্ত্রী থেকে একজন অনুপ্রেরণাদায়ী জননেত্রীতে পরিণত করেছে। একদিন বিকেলে সুমন এবং শায়লা তাদের নতুন অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে কফি খাচ্ছিল। সুমন শায়লার হাত ধরে বলল, তুমি না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না। তুমি আমার জীবন। শায়লা, তুমি আমার অগ্নিকন্যা। শায়লা হাসল।
আমি শুধু তোমার স্ত্রী নই, আমি তোমার যোদ্ধা। আর আমাদের জীবন এখন কেবল আমাদের দুজনের। এখানে কোনো লোভ নেই, কোনো বিশ্বাসঘাতকতা নেই, কেবল ভালোবাসা আর আশা আছে। শায়লা এবং সুমন একসাথে তাদের নতুন পথচলা শুরু করল। তারা প্রমাণ করল, ভালোবাসার বাঁধন কোনো সম্পত্তি বা সামাজিক চাপ দিয়ে ভাঙা যায় না। শায়লা, যার জীবনে একসময় শুধুই অন্ধকার ছিল, সে আজ নিজেই এক আলোকবর্তিকা। হাজারো মানুষের জন্য আশা আর সাহসের প্রতীক। সমাপ্ত।